কি সেটা জানার জন্য আগে আমি ইনসিডেন্টে তাকে ঢুকি, ওকে, যে কি ঘটনাটা ঘটেছিল, তারপর তার ডেফিনেশনগুলোতে আমি আসছি। আগে আমি ঘটনাটা বলছি কি ঘটেছিল। ধরো কৌস্তব, তুমি বাড়িতে আছো, এমন সময় দুপুরবেলা যখন মানে সবাই ঘুমাচ্ছে, বাঙালিরা তো খেয়ে দিয়ে তো দুপুরবেলা তো ঘুমায় জানো। ধরো তুমি বাড়িতে আসো, বা বাড়িতে মহিলা কেউ একা থাকে, বাড়ির মহিলারা, পুরুষরা সবাই তো দুপুরবেলা বাইরে কাজে যায়। তো বেছে বেছে ধরো এমন কোনো বাড়িকে টার্গেট করা হচ্ছে যেখানে মহিলারা, সেটা তোমার কম বয়সী মহিলা হতে পারে, 16 বছর থেকে শুরু মানে 16 বছর তোমার নাবালিকা থেকে শুরু করে 75 বছর বৃদ্ধা পর্যন্ত, এদেরকেও টার্গেট করা হয়েছে। ঠিক আছে, মানে কোনো এজটা কোনো ফ্যাক্টর করেনি এই কেসের ক্ষেত্রে। তো ধরো বেছে বেছে এরকম বাড়িগুলোকে টার্গেট করা যদি হয় যেখানে দুপুরবেলা কোনো ছেলে বা কোনো পুরুষ মানুষ থাকে না এবং বাড়ির মহিলারা একা থাকে, এবং দুপুরবেলা যখন আশেপাশে সবাই ঘুমাচ্ছে, কারণ বাঙালিরা তো ঘুমায় দুপুরের দিকে, তো ম্যাক্সিমামই তাই। আবার অনেকে বলবে যে না সবাই তো ঘুমায় না, ম্যাক্সিমামই তাই ঘুমায়। ঠিক আছে, কারণ ভাত খেয়ে তো ঘুম অবশ্যই পায়, দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম একটা হয়, জানো তুমি। তো বেছে বেছে ধরো এরকম বাড়িতে গিয়ে কেউ যদি বলে যে আমি তো আপনার বাড়ির মিটার চেক করতে এসেছি, বলে ওয়েল ড্রেসড একজন এলো, এসে হাতে কাগজপত্র নিয়ে এসে বললো যে আমি আপনার বাড়ির মিটার চেক করতে এসেছি। বাড়ির মা কাকিমারা স্বাভাবিক তো বাড়িতে দরজা তো খুলে দেবে, দিয়ে বলো মিটারটা দেখবো, হয়তো স্বাভাবিক মিটারটা দেখতে গেল। মিটার যখন দেখতে গেল তখন বাড়ির মা বোনেরা বা মা কাকিমারা কি করে, জল খেতে চাইলে জল আনতে যায়, তো গিয়ে বলল যে আমি জল খেতে চাই, জল আনতে গেল। যেই সে জলটা আনতে গেল, তার ওই যে ব্যাগ থেকে একটা লোহার রড বার করে তার মাথায় মারল সজোরে। ঠিক তার কিছুক্ষণ পরে তার ব্যাগ থেকে একটা লোহার চেন বার করলো, গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করল। এবং তারপরে এখানেই থামলো না, তারপরে তাকে ধর্ষণ করলো, মানে সেই মৃতদেহটাকে, ওই যে নেক্রোফিলিয়া, আসছি আমি আরো পরে। তারপরে বাড়িতে যত টাকা পয়সা সোনা দানা যা আছে নিয়ে সে কি করলো, চলে গেল, লুট করে নিয়ে চলে গেল। মানে আমি এইটুকু শুনে এটা বুঝতে পারছি শুধুমাত্র চুরি করা ডাকাতি করাটা ম্যাটার নয়, খুনটাও রয়েছে, ধর্ষণটাও রয়েছে। একদম। আজকে আমি যে চেইনম্যানের কথা বলছি, কেউ কেউ তাকে হয়তো মিটারম্যান বলেও জানে। খুব বেশি দিনকার আগেকার কথা বলছি না আমি, 2013 সালে, 13 সাল থেকে 2019 সাল, টোটালি 7 বছরে 15খানা অ্যান্ড অ্যাটেম্প্ট টু মার্ডার কেস হয়েছে তার নামে। আমি কথা বলছি কামরুজ্জামানের ব্যাপারে। কামরুজ্জামান বাইরের কোনো স্টেট নয়, আমাদের খোদ পশ্চিমবঙ্গে এটা হয়েছে। আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে কেন ওই সিরিজ হলো। ব্যাকগ্রাউন্ডটা যদি জানতে হয়, প্রথমে জানতে হবে ও জন্মেছিল হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, নর্মাল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মেছিল। বাবা এমনি নর্মাল লেবারের কাজ করতো। তো ছোটোবেলায় ও নিজের মাকে হারায়। মা মারা যাওয়ার পর বাবা কি করে, সেকেন্ড ম্যারেজ করে ওর যে সৎ মা যে আসে, সে কি করে কামরুজ্জামানের ওপর তোমার ফিজিক্যালি বা মেন্টালি বা টর্চার করতে থাকে। তারপরে তার বাবাও তার থেকে অনেকটা ডিট্যাচ হয়ে যায়, নতুন ফ্যামিলি, নতুন ওয়াইফ, তাকে নিয়ে জীবন কাটাতে থাকে। তো প্রথম যে ওর মনে যে মহিলাদের প্রতি যে আক্রোশটা জন্মায়, সেটা কিন্তু ওর ওই সেকেন্ড মাদার, সৎ মায়ের জন্য হয়। আর একটা জিনিস বলে রাখি, ও কিন্তু খুব স্পিরিচুয়াল ছিল, ভীষণভাবে ও একজন অ্যাস্ট্রোলজারকে মানত। এবং ও যে এতগুলো সিরিয়াস করলো, তারপরে যে ধরা পড়লো, তার রিজনে ছিল সেই অ্যাস্ট্রোলজার। মানে কোথাও না কোথাও কি ও যে বেঁচে যাচ্ছিল, এই যে তোমার ধরো 15টা যে খুন, ধর্ষণ, মার সব করেছে, কোথাও না কোথাও বেঁচে যাচ্ছিল কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কথা শুনে। আচ্ছা। এবং এই যে টাকা পয়সা লুট করা, এই যে মানে ফিনান্সিয়াল যে ওর যে উন্নতি, এগুলো কিন্তু ওই অ্যাস্ট্রোলজার কথা মেনেই হচ্ছিল। এবং লাস্টে কিন্তু গিয়ে ধরা পড়লো কিন্তু সেই অ্যাস্ট্রোলজারের কথা, মানে অ্যাস্ট্রোলজারটা ইনভলভ ছিল তার মধ্যে, ইনভলভ ছিল মানে ইন দ্য সেন্স অ্যাস্ট্রোলজারই খুনের জন্য ইনভলভ ছিল না, বাট ওকে বলতো যে কি করলে ওকে কেউ মানে কোনো ক্ষতি করতে পারবে না, বা ওর ফিনান্সিয়াল কি করে ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটাও বলছি। বাট সে এইসব ব্যাপারগুলো জানতো না। আচ্ছা, ঠিক আছে। অ্যাস্ট্রোলজারই ওকে প্রথম বলে যে তুমি মুর্শিদাবাদ জেলা থেকে দূরে চলে যাও, তবে গিয়ে তোমার ফিনান্সিয়াল উন্নতি কিন্তু হবে। অ্যাস্ট্রোলজার এটাও বলে তুমি লাল জিনিসপত্র ব্যবহার করো, তাই জন্য ও একটা লাল বাইক এবং একটা লাল হেলমেট ব্যবহার করতো। এইভাবে ও কী করলো, 2013 সালে
তোমার 3টে ধর্ষণ এবং খুন করলো। করে যে টাকা পয়সা বা সোনা দানা যেগুলো চুরি করলো সেগুলো নিয়েও চলে গেল চেন্নাইতে। সেখানে গিয়েও রাজমিস্ত্রি কাজ করতো গা ঢাকা দেওয়ার জন্য। এত চালাক ছিল ও, তোমার এই যে টাকা পয়সা বা এই যে সোনা যেগুলো মানে কি চুরি করতো বা এগুলো নিত, সেগুলো কিন্তু কোথাও বিক্রি করতো না। সেগুলো 5টা সোনার দোকানে, পরবর্তীকালে জানা যায় 5টা সোনার দোকানেও বন্ধক দিয়েছিল, বন্ধক দিয়ে সেখান থেকে টাকা নিয়েছিল, বিক্রি কোথাও করেনি। বিক্রি করলে সেগুলো থেকে ওকে পুলিশ ইজিলি ধরতে পারতো, এবং এই বুদ্ধিটা ওকে ওই অ্যাস্ট্রোলজারই দিয়েছিল। বন্ধক রেখেছিল, সেই ক্ষেত্রেও ইনফরমেশনটা কেন পুলিশের কাছে যাবে না? যাবে না, কারণ বন্ধক রাখা সোনা তো সেটা তো বিক্রি হচ্ছে না, মানে ওটা যে সোনার দোকান সে নিজের মানে কাছে রেখে দিচ্ছে, সেটা কারো কাছে ডিসক্লোজ করে না, কারণ ইনলিগাল, বন্ধক দেওয়াটা হচ্ছে ইনলিগাল। আচ্ছা, তো সে কখনো ডিসক্লোজ করবে না, তার ব্যবসা, এটা অ্যাকচুয়ালি সুদের ব্যবসা, মানি লন্ডারিংয়ের ব্যবসা, সেগুলো ইনলিগাল আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, তো সেটা তো সোনার দোকানে এখনও এগুলো চলে, বাট তারা সেগুলো ডিসক্লোজ করে না। সেই বুদ্ধিটা ওকে দিয়েছিল কিন্তু অ্যাস্ট্রোলজার, যে তুমি যে সোনার দানা যা হোক কখনো বিক্রি করবে না, ও সেটা কিন্তু ফলো করতো, বাট বন্ধক রাখতো। ওকে, বন্ধক রেখে অনেক টাকা মানে ওখান থেকে পেয়েছিল, সেই দিয়ে নিজের বাড়ি করা এই করা চলতো জীবন দিয়ে। ও 2019 সালে আবার কি করলো, পর তোমার 7খানা এরম সেমভাবে মার্ডার করলো, ধর্ষণ এবং খুন করলো। করার পরে ও যেটা ভুল করেছিল, যেটা মানে আর কি, এতদিন ও কি করতো, আগে খুন করতো তারপরে ধর্ষণ করতো। আগের কেসগুলোতে ও নিজে আগে খুন করতো, তারপর ধর্ষণ করতো। কিন্তু লাস্টের কেসেও একটাই ভুল করে ফেলেছিল, মানে একটা কেসের জন্য ধরা পড়েছিল, একটা কেসের জন্য ওকে ধরা পড়েছিল। সেটা হচ্ছে একজন নাবালিকা বাড়িতে একা ছিল, ও তাকে আগে কি করেছে, ধর্ষণ করেছে। আচ্ছা, আগে ধর্ষণ করেছে, তার মাথায় রড দিয়ে মেরেছে, আঘাত করেছে। কিন্তু সে ধর্ষণ করে তাকে যখন ওই গলায় চেন দিয়েছে, যখন মানে আর কি খুন করতে যাবে, তখন তার পাশের বাড়ি থেকে একজন তাকে ডাকে। তখন ও কি করে, ভয়তে ওখান থেকে পালিয়ে যায়, এবং যাওয়ার সময় মাথায় রড দিয়ে মেরে, ঠিক আছে, সে আহত হয়েছিল, বাট সে কিন্তু বেঁচে ছিল। তারপর ধর্ষণ করে। কিন্তু এতদিন কি করতো, আগে খুন করতো তারপর ধর্ষণ করতো। কিন্তু এইবারে এই নাবালিকার ক্ষেত্রে কিন্তু এইটা ও মানে ভুলটা করে ফেলেছিল, যার জন্য ধরাটা পড়লো। দিয়ে কি হয়, ও ডেকেছিল, তারপর কি হলো, ডেকেছিল বাইরে, ওর যে লাল ওই যে বাইক বলেছিলাম, লাল বাইক, লাল হেলমেট ইউজ করতো, সেটা নিয়ে ও তখন ওখান থেকে পালিয়ে যায়। এবং প্রতিবেশী একজন তাকে কিন্তু দেখে ফেলে, গাড়ির নাম্বার ওইভাবে দেখেনি, কিন্তু একজন লাল মানে আর কি বাইক চালায়, লাল হেলমেট পরে, সে বেরিয়ে গেছিলো, মানে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি, সেটা কিন্তু পুলিশকে রিপোর্ট করে। এবং নাবালিকা যখনই তোমার আর কি ধর্ষণ হচ্ছে, সেটা নিয়ে অনেক জানাজানি হয়ে গেছে, তোলপাড় হয়ে গেছে, এবং পরবর্তীকালে মেয়েটা কিন্তু মারা যায়, হসপিটালে ভর্তি হয়, এবং সেখানে কি কিন্তু মারা যায়। তখন পুলিশ তড়িঘড়ি খোঁজ করতে শুরু করে এই যে লাল বাইক আর লাল হেলমেট। ও যদি চাইতো, ও কিন্তু ওই লাল বাইকটা কিন্তু বিক্রি করে দিতে পারতো, বা লাল হেলমেটটা ইউজ করা বন্ধ করতে পারতো, কিন্তু ওই যে অ্যাস্ট্রোলজার বলেছে যে তুমি লাল হেলমেট এবং লাল বাইক ইউজ করবে। দিয়ে কি হয়, নাকা চেকিং শুরু করে পুলিশ। এরকমই তোমার একটা ক্রসিংয়ে, হুগলির একটা ক্রসিংয়ে অন্য লাল বাইককে ধরছিল, তখন ও সেটা দূর থেকে দেখতে পায়, এবং দেখতে পেয়ে স্পিডে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুজন সিভিক পুলিশ ব্যাপারটা দেখে ওকে গিয়ে কিন্তু মানে ধরে, এবং তারপরে জানা যায় যে হ্যাঁ, ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বা ওর থেকে আরও তোমার ফরেন্সিক নিয়ে জানা যায় যে হ্যাঁ, ওই হচ্ছে কামরুজ্জামানই হচ্ছে। এবং মানে খুবই অবাক করা বিষয়, অ্যারেস্ট হওয়ার পর কিন্তু সব কিছু কিন্তু স্বীকার করে নেয়, এবং ওর মধ্যে কিন্তু কোনো অনুতাপ ছিল না। এটাই কি স্পেশালিটি? সেটা অ্যাকচুয়ালি কি ক্যারেক্টারিস্টিক্স হয়, আমি আসছি, ঠিক আছে। তো ওর একদম ডিরেক্ট স্বীকার করে না যে হ্যাঁ, আমি এই জিনিসগুলো করেছি, এবং কোর্ট আলটিমেটলি বলে দিস ইজ দ্য রিয়েলেস্ট অফ দ্য রিয়েলেস্ট ক্রাইম, এবং ওকে ফাঁসির সাজা দেয়। তো তারপর কোর্ট কী করে, সব কিছু সাক্ষ্য প্রমাণ নিয়ে দেখা যায় যে টোটাল 2খানা খুন এবং ধর্ষণ, 6টা হচ্ছে তোমার খুনের মামলা, এবং 7টা হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডারের এবং সেক্সুয়াল অ্যাসল্টের মামলা ওর এগেনস্টে হয়, এবং সর্বশেষ ওকে দোষী প্রমাণ পাওয়া যায়, এবং তোমার ডিস্ট্রিক্ট কোর্ট কী করে, ওর ফাঁসির সাজা দেয় 2020 সালে। আচ্ছা, তাহলে তারপরে কি হলো? তারপরে এখন না, এটাই তো হচ্ছে আমাদের জুডিশিয়ারি সিস্টেমের একটা লুপহোল। হাইকোর্টে ওর বহু পিটিশন করে, অ্যাপিল করে,
এবং এখনও ওর যাবজ্জীবনে আছে, এবং ওর যে ফাঁসির সাজা সেটাকে স্টে করা হয়। স্টে করা হয় কেন? হাইকোর্টে বিচারাধীন। মানে হাইকোর্ট যদি বলে যে ফাঁসি হবে এরপরে, তখন হবে? তখন হবে, বাট স্টিল এখনও অবধি কিন্তু ওর ফাঁসি হয়নি। মানে এই অ্যাপিল করতে করতে তো এরপর ধরো হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের গেল। অবশ্যই, এটা তো আমাদের জুডিশিয়ারি সিস্টেমের প্রসেস, এটাকে তো ওভারলুক করে যাওয়া যায় না। তারপরে আবার প্রেসিডেন্টের কাছেও যাওয়া যায়। যদি সুপ্রিম কোর্টও যদি ধরো তোমার ফাঁসির সাজা যদি বহালে রাখে, সেক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে তোমার মার্সি পিটিশন করা যায়। বাট স্টিল এখনও অবধি সে জেলের মধ্যেই আছে, জীবিত। জীবিত। কি এমন ট্রিগার পয়েন্ট ছিল যার কারণে শুরু করলো, হোয়াট ডু ইউ থিঙ্ক? দেখো, ওর প্রথম ইন্টেনশন ছিল যে মহিলাদেরকে, ওপর তো একটা হেট্রেড ছিল, তার সাথে ওর ইন্টেনশন ছিল টাকা কামানো। কারণ ও আগে কিন্তু চুরির কেসে কিন্তু অনেকবার ধরা পড়েছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, দুটো জিনিসই স্যাটিসফাই হয়ে যাচ্ছে। মহিলাদের ওপর ওর যে রাগটা, ওই চেইন, গলায় চেইন পেঁচিয়ে যে আর কি মারছে, তাহলে সেটা ওর একটা, তারা যে ছটফট করছে যন্ত্রণায়, তাহলে ও সেটা থেকে ওর একটা স্যাটিসফ্যাকশান আসছে। আর তার সাথে তো সোনা দানা, টাকা পয়সা, চুরি, সেটা তো আছেই। তাহলে এই সিরিয়ালটা ও কিন্তু এই দুটো জিনিসকে স্যাটিসফাই করার জন্য করেছিল।